তোকে নিয়ে হয়েছে যত আমার বড্ড জ্বালা। কতবার বলেছি আমার সঙ্গ ছাড়া হবে না, আমার কথা শুনবে কেন? আমাকে ল্যাংটি মেরে সেই যে কোথায় চলে গেল। আর আজ তোকে যদি একবার ধরতে পারি, একবারে বুকে জড়িয়ে ধরে নিয়ে তোকে আমি আমার বাড়িতে। ও এভাবে যদি তোর বন্ধুর বোনটা আমাকে একবার জড়িয়ে ধরে ঘরে নিয়ে যেত রে, তাহলে সালা আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। এই এলো, এই আমার কাজের মাথা খাওয়ার গুরু ঠাকুর এলো। বলি সকাল সকাল আর কি কোনো কাজ নেই? আরে কাজ তো আমার একটাই রে। কিভাবে দু একটা মেয়েকে নিয়ে গিয়ে ওই পুনেতে বেচা যায় তারই প্ল্যানটা তৈরি করা। মনসুর জনমাতা বাড়ি গরিবের ঘরে, মনে রাখিস ইজ্জতে হাত দিতে না, তোর এই হাত দুটো আমি কেটে রেখে দেবো। পারবি না রে, পারবি না, কারণ তোদের মতো গোপাল ছেলেদের শালা কিভাবে থামাতে হয় তা শালা আমি খুব ভালোভাবেই জানি। শুধু গোপাল হয়ে বাঁশি বাজাতে পারে না, অন্যায় অত্যাচার দেখলে একেবারে কাটারি ধরতেও জানে। বেশ শালা সকালবেলা একটু গা গরম করে আলোচনা করে শালা মনটাকে চাঙ্গা করে তুলেছিলাম, এই পাগলটা এসে 12টা বাজিয়ে দিল। যা যা ভাগ এখান থেকে, জায়গাটা পাল্টা। আমাকে জায়গা পাল্টাতে না বলে তোর চরিত্র পাল্টা, না হলে এই গ্রামের ছেলে মেয়েরা যে স্বাধীনতা পেয়েছে তার জোরে তোদের মতো অমানুষদের বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিয়ে একেবারে ভাগারে পাঠিয়ে দেবে। তুই কে বে? জানি জানি তুই একটা পাগল, কিন্তু এত বড় পাগল সেটা তো জানতাম না। আরে শোন শোন, এই ভগবানপুর গ্রামে আমাকে সালায় সপু মস্তান বলে সবাই চেনে। আর এই মনসুরের মতো এক রত্তি ছেলে পাল্টাবে আমার নীতি, তাহলে হয়েছে। পাল্টাবে। আস্তে আস্তে কেটে যাচ্ছে দুর্নীতির কালো মেঘ, আমি আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। স্বয়ং রবীন্দ্রনাথ আবার কলম ধরেছেন নতুন করে গান লিখবেন বলে। মাইকেল মধুসূদন দত্তের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ওই বিদ্যাসাগর। সুকান্ত ভট্টাচার্য গিরিশ ঘোষের জন্য রামকৃষ্ণর কাছে গিয়ে বলছেন, ঠাকুর তুমি তো তোমার শরীরে ওই গিরিশ ঘোষের ক্যান্সার নিয়েছিলে, এবার আমার ক্যান্সারটাও নাও ঠাকুর, আবার বাঁচতে চাই, আমার ক্যান্সার নাও, আমি আবার বাঁচতে চাই। তুমি একটু শান্ত হও নারায়ণ, তুমি একটু শান্ত হও। শান্ত? আমাকে তোরা শান্ত হতে বলছিস, কিন্তু কি করে শান্ত হবো বলতে পারিস? আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই আমার সীতাকে ওরা চিতায় তুলে দিচ্ছে, আর চিতার আগুনটা দাউ 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 করে জ্বলছে। আর সেই চিতার আগুনে আমার সীতা পুরে ছাই হয়ে গেল। তার সঙ্গে পুরে ছাই হয়ে গেল আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার সংসার। তুই শালা পুলিশ হয়ে নিজের বউকে রক্ষা করতে পারিসনি, তাহলে তাহলে পাবলিক কিভাবে নিজেদের রক্ষা করবে? তাই তো, তুই তো ঠিক কথা মনে পড়িয়ে দিয়েছিস। আমি তো পুলিশ, আমার অনেক কাজ, আমাকে এখন থানায় যেতে হবে। ওই ওই যারা আমার সীতাকে পুড়িয়ে মেরেছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। না আমি থানায় যাই, আমি দেখেছো আমার পিস্তলটার টুপিটা যে কোথায় রাখলাম? জানো আমি প্রতিদিন ডিউটি যাওয়ার সময় না আমার টুপিটার বন্দুকটা যে কোথায় রাখতাম আমার মনে থাকতো না। তখন সীতা এসে আমার হাতে দিয়ে বলতো, তুমি খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসো, আমি অপেক্ষায় থাকবো। আমি আমার খুব বাবা হওয়ার ইচ্ছে ছিল, জানিস, আমার খুব বাবা হওয়ার ইচ্ছে ছিল,
একদিন একদিন আমার সীতা আমার কাছে এসে দাঁড়ালো, আমাকে কি সুন্দর লাগছিল ওকে, লাল বেনারসি শাড়ি, কপালে কপালে বড় একটা টিপ, আমার সামনে এসে জানো আমি না আমি আমি মা হতে চলেছি। আমার এত আনন্দ হয়েছিল না, আমার এত আনন্দে আমার চোখে জল চলে এসেছিল, আমি খুব খুশি হয়েছিলাম, খুব। আমি আমার বাচ্চার জন্য দোলনা থেকে খেলনা সব কিনে আনলাম, আমার বাড়িতে সব কিছু কিনে আনার পর ওরা এলো, আমার মাথায় বাড়ি মেরে আমার সীতাকে কেড়ে নিয়ে গেল। আমার সীতা চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও। মাথা থেকে পা পর্যন্ত রক্ত বয়ে যাচ্ছে, রক্ত বয়ে যাচ্ছে, আমার মাথার মধ্যে অজস্র যন্ত্রণা হচ্ছিল। আমি চেষ্টা করছি আমার সীতাকে পারিনি। সীতার পাতাল প্রবেশ হয়ে গেল। রাম রাম অযোধ্যার সিংহাসন ছাড়ল, রাবণ বসলো অযোধ্যার সিংহাসনে। আরে বাল্মীকি মুনির লেখা রামায়ণ কেজি দরে বিক্রি হয়ে গেল কলিযুগের মুদিখানার দোকানে। আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘরে বাড়ি, সে কথা কি আমি জীবনের মরণে কখনো ভুলতে পারি? আমি যদি কেউ হয় স্বজন হারাবো শ্মশানে তোদের, চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। চলে গেল, মানুষটার জন্য মাঝে মাঝে বড্ড কষ্ট হয়। সীতা বৌদি মরে যাবার পর দিন দিন নানান ধরে মাথাটা যেন খারাপ হয়ে যাচ্ছে। ওই ওই পাগলটার কথা চিন্তা না করে তুই তো নিজের কথা ভাব রে মনসুর, তুই তো নিজের কথা ভাব। তোর আমার কথা না শুনলে তোর আবার কি অবস্থা করবো জানিস তো? তার চেয়ে বরং তোর বন্ধুর বোনের সাথে আমার লাইনটা করে দে, তোকে আমি অনেক টাকা দেবো, অনেক টাকা। আরে কেন এরকম করছিস মায়েরি? জানিস তো আবার আমার মাথার ওপর কার হাত আছে। তার চেয়ে বরং ওসব বাদ দিয়ে তোর বন্ধুর বোনের সাথে আমার লাইনটা করে দে, তোকে আমি অনেক টাকা দেবো, অনেক অনেক টাকা। ওটার বেটা বলে ঠ্যাম্প নামি করবার জায়গা পাওনি, মেয়ে দেখলে নোল্লা দিয়ে একেবারে চাল গড়িয়ে ঠাকুমা কেলো করেছে। এতক্ষণ সালে পাগলটা 12টা বাজালো, এবার 13টা বাজাতে এসছে ভট্টায় জীবুটির বাড়িতে। ঘাট হয়েছে ঠাকুমা, ঘাট হয়েছে। আমি এখন আরে যাবে তো নিশ্চয়, আর যাওয়ার সময় শুনে যা, ফের যদি দেখি এই বনে বাজারে ঘুরঘুর 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 করছিস আর মেয়েদের নিয়ে টানাটানি করছিস, তাহলে ওই হোগলার জঙ্গল থেকে বিচ্ছুটি পাতা তুলে এনে তোকে ল্যাংটা করে মাখিয়ে দেব। চুলকে মারবি, চুলকে মারবি, চুলকে মারবি। আচ্ছা, আমিও সালা হাল ছাড়বো না। গাছের কচি জামরুলে উল্টা আমি ফোটাবই ফোটাবো। চলে গেছে ঠাকুমা, চলে গেছে, আর আমি তোমার তারা খেয়ে একেবারে পগার পা। ওর কথা ছাড়, এখন বল তুই সাত সকালে এই নদীর পাড়ে ঘুরঘুর 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 করছিস কেন বল? ও ঠাকুমা, অমন করে আর বলো না, ও গো ঠাকুমা, অমন করে আর বলো না, ঠাকুমা, অমন করে আর
আর তোলো না। তুমি যে জগতের রানী, তুমি ঠামা চোখের মনি, তুমি যে জগতের রানী, তোমায় ছাড়াই ও ঠাকুমা, তোমায় ছাড়াই ও ঠাকুমা পারি না ও ঠাকুমা। আর বলো না। সাত সকালে এই নদীর পাড়ে ঘাস খাওয়াতে নিয়ে এসেছিলাম, তা দেখো না এই হাতের দড়িটা একটানে খুলে নিয়ে সেই যে কার খেতে ঢুকে কার ফসল সরবরাহ করছে কে জানে। এগিয়ে গেছে, বাকি মাত্র 2 কোটি কাজ। তাই তোর থেকে আমি অনেক বেশি বুঝেছি, বুঝলি? তাই আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। আচ্ছা ঠাম্মা, তুমি ভগবানপুরে কবে কোথায় কখন কি হতে চলেছে তার খবর তুমি সব জানো তাই না? তুমি কি করে জানো বলো তো ঠাকুমা? জানতে হয় রে, জানতে হয়। তার কারণ আমি হচ্ছে ভগবানপুরের পঞ্জিকা। আমার প্রত্যেকটি পাতায় লেখা আছে এই ভগবানপুরের ইতিহাস। পাতা উল্টালেই না সব এক এক করে বেরিয়ে পড়বে ওই ঐতিহাসিক চরিত্রগুলো, বুঝেছিস? মাঝে মাঝে তুমি এমন ভারী কথা বলো না, আমার না সব কিছু ঘুলিয়ে যায় ঠাকুমা। তাহলে এখন হালকা হালকা করে বলি, তুই তোর ছাগলের জন্য অপেক্ষা কর, আমি চট করে ওই ঘাটে গিয়ে একটা ডুব দিয়ে। সাবধানে যাবে ঠাকুমা। ডুব দেবে পরে। আরে আগে শোনো, আমার তোমার জন্য একটা না দারুণ খবর আছে। হ্যাঁ, কি খবর রে? ভাই নে, তোর বন্ধু, তোর প্রাণের বন্ধু এসে গেছে। এবার তোরা সুখের দুঃখের সব গল্প কর, আমি আসি। আম্মা, এই শোনো, তুমি যখন না উল্টো পাল্টা বলছো, তাহলে কিন্তু আমি আর এই খবরটা আপনাদের দেবো না। হ্যাঁ, নামি করতে হবে না রে। এখন বল, কি খুশির খবর তুই নিয়ে এসেছিস? আসছে যে যে ছোটবেলায় তোমার সেই পানের বাটা লুকিয়ে রাখতো। পানের বাটা? যে যে ছোটবেলায় তোমার টিফিন বাক্স থেকে টিফিন চুরি করে খেয়ে নিত। আর যে ভোরবেলায় আমবাগানে দৌড়ে যেত আম কুড়ানোর জন্য। সজন, যে ঠাম্মার কোলে মাথা রেখে রাজা রানীর গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। ও আমাদের সেই ফুলকি। হ্যাঁ ঠাম্মা, সেই ফুলকি আসছে। আমাদের ফুলকি আসছে, হ্যাঁ মনসুর, হ্যাঁ আমার সেই একরত্তি আদরের ছোট্ট বোন ফুলকি আসছে। এসব তুই কি বলছিস রে? হ্যাঁ আমি ঠিকই বলছি ঠাম্মা, আমি ঠিকই বলছি। আজই আমায় ফোন করেছিল। সেই লন্ডন থেকে ফ্লাইটে করে কাল আসছে মুম্বাই, আর সেখান থেকে কলকাতা থেকে সোজা ট্রেনে করে চলে আসছে এই ভগবানপুরে। আর আমার যে কি আনন্দ হচ্ছে ঠাম্মা, কি বলবো। সে তো হবেই রে বাছা, সে তো হবেই। তোর বাবা মা মরবার সময় তোকেই বলে গিয়েছিল সবাই ছেলে মানুষ করে
তোর বোনকে মানুষ করিস, তাই তো আজ সেই ছোট্ট ফুলকি আজ অনেক বড় হয়ে বিদেশ থেকে আজ দেশে ফিরছে। আনন্দ তো হবে গো, আনন্দ তো হবে। আমি পেরেছি, আমি পেরেছি। আমি সেই বাবা মায়ের দেওয়া কথা আমি রাখতে পেরেছি ঠাম্মা। কাজল, আমার খুব আনন্দ হচ্ছে না রে। কতদিন পর আমরা সেই আমার প্রিয় বন্ধু ফুলকিকে পাবো, তার সঙ্গে কত গল্প করবো, আমারও খুব আনন্দ হচ্ছে। তোমরা যাও যাও, সেই সারা ভগবানপুরকে তোমরা জানিয়ে দাও ফুলকি আসছে। আমিও সবাইকে জানিয়ে দিয়ে আসছি। মেয়ে তো নয়, আগুনের ফুলকি। কে আসছে না আসছে আমি জানি না, তবে আমার এই খাকি পোশাকে দুটো খালি পকেট ভর্তি করতে আর ভবিষ্যৎ উজ্জ্বল করতে আর আমার এই বউকে নিয়ে সুখে সংসার করতে আমি চলে এসেছি বিলাস বর্মনের বাড়ি। কথাই বলে টাকা লাগে দেবে গৌরী সেন, আমার ক্ষেত্রে ওই গৌরী সেন্টের নয়, টাকা দেবে বিলাস বর্মন। আপনার ক্ষেত্রে কেন বলছেন স্যার? এই আমাদের মতো বাপে খেদানো মাই তাড়ানো লাতখোর মালগুলোকে তো ওই বিলাসবাবুই বাঁচিয়ে রেখেছেন। তাজা বলেছো ভাই, আরে বিলাস বাবু আছে বলেই তো দুটো হাঁড়ির ভাত ফুটিয়ে খেতে পাচ্ছি, তাহলে না খেয়ে মরতে হতো। আপনি এমন ভাবে কথা বলছেন যেন সরকার আপনাকে মাইনেই যায় না, শুধু বিলাসবাবুর টাকা দিয়ে আপনার সংসার চলছে। আরে মশাই, আপনি তো দোগড়ের চাই, মাস গেলে সরকারের কাছ থেকে মাইনেও নিচ্ছেন, আবার বিলাসবাবুর কাছ থেকে হাত পেতে ঘুষও নিচ্ছেন। এই, একদম ঘুষও বলবে না, ওই ঘুষ কথাটা আমার একেবারে অপছন্দ। কেন? ঘুষটা শুনতে কেমন একটু খারাপ খারাপ লাগে, তাই না? তা তো বটেই, তা তো বটে। এই যে এত রেল দুর্ঘটনা হচ্ছে, তাতে শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, যাচ্ছে ওই চুল্লুকরগুলো চুল্লু খেতে গিয়ে বিষক্রিয়ায় মারা যাচ্ছে। যাচ্ছে। তাদের পরিবারকে এই সরকার লাখ টাকা করে দিচ্ছে। দিচ্ছে। এটা কি ঘুষ? এটা ঘুষ নয়। হ্যাঁ, এটারও সহানুভূতির মূল্য। এই ধরো জনসাধারণের জন্য কোনো মন্ত্রী কিছু করে দিলে মন্ত্রীর টেবিলের তলায় টাকা ভরে দিতে হয়। এটা কি ঘুষ? এটাও ঘুষ নয়। না, এটা হলো কি একেবারে পার্টি ফান্ডের চাঁদা। এই ধরো দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, কামরূপ কামাখ্যা থেকে তারাপীঠ, যেখানেই যাবে দেখবে লাখো লাখো মানুষ প্রণাম করছে আর বলছে মা, মাগো আমায় চাকরি দে মা, মাগো আমায় বাড়ি দে মা, মাগো আমায় গাড়ি দে মা, মা এটা দে মা, ওটা দে মা বলে প্রণাম করে বাক্সের ভেতরে গুঁজে দিচ্ছে। এটা কি ঘুষ? এটাও ঘুষ নয়। না, এটা হলো গিয়ে প্রণামী। ও, আরে জনগণ নিলে ঘুষ নয়, নেতা মন্ত্রী নিলে ঘুষ নয়, এমনকি ঠাকুর দেবতা নিলে ঘুষ নয়, এই সারা পুলিশ নিলে ঘুষ। হ্যাঁ, সে আপনার মতো খচ্চর লোক আমি দুটো দেখিনি। আরে ভাই, দেখবে কি করে? আমি তো আমার বাপ মায়ের একটাই সন্তান। আমার জন্মাবার পর আমার বাবার হাই প্রেসার, সুগার, হাঁপানির টান, 12-17 রোগ এসে আমার বাবাকে এখন চেপে ধরলো। মা বললো থাক, আর বাচ্চা কাচ্চা নিয়ে কাজ নেই। সেই থেকে না আমি একা, অনলি ওয়ান পিস ইন ইন্ডিয়া। সে তো বুঝলাম, কিন্তু বিলাসবাবু এখন আসছেন না কেন সেটাই তো বুঝতে পারছি না। আসবেন যখন কথা দিয়েছে তখন স্যার নিশ্চয়ই আসবে। একটা কথা মনে রাখবেন, স্যার কিন্তু ঘড়ি দেখে চলে না, ঘড়ি কিন্তু স্যারকে দেখে চলে। অপরাজিতা, হ্যাঁ, এই ভারতবর্ষের শাড়িতে এই বিলাস বর্মনের একমাত্র সেক্রেটারি আমি, তাই স্যারকে আমি যতটা চিনি আপনারা ঠিক চেনেন না। স্যার যখন আপনাদেরকে কথা দিয়েছে, স্যার ঠিক একদিন না একদিন ঠিক এখনই আসবে, কিন্তু তার জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে? হ্যাঁ, অপেক্ষা করতে হবে, কারণ এই অপেক্ষার এই সময় যখন ঠিক সময়ে আসবে, তখন ঘড়িটা একদম ঠিক সময় চলে আসবে, তখন চারিদিক আলোয় আলোকিত হয়ে স্যার এসে বলবে জীবনে কি পাবো না
ভুলেছি সে ভাবনা জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, ভুলেছি সে ভাবনা। তুমি নন্দিনী আগে দেখিনি, চলেছ এই পথে রূপে যে নন্দিনী, নন্দিনী আগে দেখিনি, চলেছ এই পথে রূপে যে নন্দিনী, যেতে যেতে যদি পার একটু থামো, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে ভাবনা ভুলেছি সে ভাবনা, জীবনে ভাবনা ভুলেছি সে ভাবনা, জীবনে ভাবনা ভুলেছি ভাবনা। কি ভাবছেন আমি কেন গান গাইছি? আরে মশাই টেনশন 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 কমানোর জন্য না, গান গাওয়াটা ভীষণ জরুরি। গান না গাইলেই আমার হবে টেনশন। সেখান থেকে আমি আমার ক্ষমতাকে মেনশন করে এই সমাজের বুকে ছড়িয়ে দেব পলিউশন। যেখানে আমার কাছে তুচ্ছ হয়ে যাবে সব রিলেশন, আদর্শ সততা চেতনাটা খুঁজে পাবে না কোনো সলিউশন। লোভ লালসার হেডকোয়ার্টার্সে আমার হবে প্রমোশন, যা থেকে আপনারা বলবেন মিস্টার বিলাস বর্মন। কনগ্রাচুলেশন অপরাজিতা, অপরাজিতা মাই সুইটার ডার্লিং, আজ না তোমাকে এই পোশাকে দারুণ সেক্সি লাগছে, মনে হচ্ছে সব কাজ ফেলে রেখে এক্ষুনি একবার। প্লিজ স্যার, একটু আস্তে করে কথা বলবেন। আপনার স্ত্রী কিন্তু এই বাড়িতেই আসছে, আমাদের দুজনকে একসঙ্গে দেখে পেলে সে কিছু ভাবতে পারে। আরে বাবা, এটা কোনো সরকারি হাসপাতাল নয়, আর আমার স্ত্রীও কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নন যে যখন তখন যেখানে খুশি বিনা নোটিশে ঢুকে পড়বেন। তাছাড়া আমার বউ আজ বাড়িতে নেই, মন্দিরে গেছে পুজো দিতে। সেটা না হয় বুঝলাম স্যার, কিন্তু এখানে কেন ডেকে পাঠালেন সেটাই তো বুঝতে পারছি না। আপনার উপর আমার ভীষণ রাগ আছে তুষার বাবু। কেন স্যার, আমি আবার কি করলাম? আরে সেই জন্য তো রাগ মশাই, এখনো কিছু করেননি কেন? দিনকাল খুব খারাপ, একটু চোখ কান খোলা রেখে কাজ করুন। কি বলতে চাইছেন কি বিলাস বাবু? হ্যাঁ বলুন। ওই শ্রমিকদের নেতা অধিকারী বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে, আমার বিরুদ্ধে শ্রমমন্ত্রীর কাছে যাবে বলছে। আরে ভাই, আমি সাদা সিধে সরল প্রকৃতির মানুষ, এসব ঝামেলা আমার পোষায়? ওরা চাইছে নাকি? হ্যাঁ, কি চাইছে? এই তো অধিকার চাইতে চলে এসছে। কেমন আছো ভাই? বাড়ির সবাই ভালো তো? আমার খবর না নিয়ে কেন ডেকে পারছেন সেটা বলুন। বাবা, খুব তাড়া আছে দেখছি। আচ্ছা ঠিক আছে পুজো সংখ্যা ছোট গল্পের মতো করে বলছি শোনো। শুনলাম তুমি নাকি ইদানিং কি সব আন্দোলন করছো, কারখানার সামনে মঞ্চ তৈরি করে ধর্নায় বসেছো, অনশন করবার প্ল্যান করেছো। কি ভেবেছো এগুলো করে আমার কাছে তোমাদের প্ল্যানটা স্যাংশন হয়ে যাবে? আমাদের প্রতিবাদ কিন্তু থাকবে না, আর থামবে না, আমরা কিন্তু প্রতিবাদ করতেই থাকবো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে কে কে আছে তোমার? বউ আছে, দুটো বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, অবিবাহিত একটা বোন আছে। আর আপনারা বলুন, এই 10 বছর আগেকার ধার্য করা মাইনে বোনাস, এতে সংসার চলে কি করে? এই একটা ব্যাপারে আমি তোমার সঙ্গে একমত অধিকারী, এত বড় সংসার এ কটা টাকায় চলে না। সত্যি এক কাজ করতো ভাই, হ্যাঁ বলুন কি করবো? আজ রাতে তুই অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দে। না তোমার কোনো টেনশন নেই, তুমি আমার বাড়িতেই থাকবে। তোমার খাবার দাবার, মদ, এমনকি মেয়ে ছেলে পর্যন্ত আমি সাপ্লাই। ইলেকট্রিক মিটার থেকে শর্ট সার্কিট হয়ে অধিকারীর পুরো পরিবারটা জীবন্ত পুড়ে মারা যাবে। তোমার এত টেনশন থাকলো না, যা রোজগার করছো খরচা করে অনেক টাকা বেঁচে যাবে। অধিকারী, কি দারুণ একটা আইডিয়া দিলাম বলো। আজ রাতে তুমি আমার বাড়িতেই থাকছো, আর তোমার বাড়ির অ্যাড্রেসটা অপরাজিতা একটু নোট করে নিও। বলুন অধিকারী বাবু।
সামনে একটা বড় শয়তান। এ মা, আমায় আবার শয়তান বলছে? আরে ভাই, আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে আইডিয়াটা দিলাম। মালিক, অধিকারী, আমি যদি আমার জামাটা খুলি না তাহলে দেখবে আমার বুকের সাইনবোর্ডে লেখা আছে শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। এখানে এখানে অন্যায্যভাবে শয়তানি সাপ্লাই করা হয়, আমার কোনো শাখা নেই। কি বুঝলে? বুঝলাম, আর বুঝলাম বলেই বলছি, এই ভয় দেখিয়ে এই শ্রমিক কৃষক মজুমদার আপনি থামাতে পারবেন না। আমাদের প্রতিবাদ একদিন না একদিন দাবানলের মধ্যে চলে উঠবে। কি ছেলে মানুষই করেছেন? ওই স্যারের সঙ্গে পাঞ্জা লড়তে যাওয়াটা কি আপনার ঠিক হচ্ছে? হ্যাঁ, এতে শালা আপনি নিজেও মরবেন আর আপনার সংসারটাকেও মারবেন। আরে ভাই, অত ঝামেলা করে কি লাভ? তার চেয়ে বিলাস বাবু যেটা বলছে সেটাই করো। ও, সেভাবে বললে আমরা ন্যায্য মেনে নিতে পারবো না, তাই তো? কখনো না। আমি সবাইকে বলে দেবো, আপনাদের মুখোশটা খুলে যাবে। যা তুষার বাবু, আপনার বোধহয় প্রমোশনটা হলো না। কেন স্যার? কেন কি বলছেন মশাই, কেন কি বলছেন? আমি তো ভেবেছিলাম ওই কমিশনার সাহেবকে বলে আপনার পদোন্নতি একটু চেষ্টা করব। এখন এমাল তো বলছে পাবলিকের কাছে আপনার মুখোশ খুলে দেবে, তারপর পাবলিক থানা খারাপ করবে, মিডিয়ার কাছে আপনি হয়ে যাবেন ব্ল্যাক লিস্টেড পুলিশ। তখন কি আমি আপনার হয়ে সুপারিশটা করতে পারবো? তুষার বাবু, হ্যাঁ, এটা আপনি কি করছেন? কাক কখনো কাকের মাংস খায়? আপনি আপনি আমার সামনে দাঁড়িয়ে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য আমার একটা কর্মচারীর বুকে গুলি চালিয়ে দিয়েছিলেন। গুলিটা যদি আপনি চালিয়ে দিতেন না, তাহলে আমিও আপনাকে ছেড়ে কথা বলতাম না। শুধু ছোট্ট একটা ভুল করেছেন, তাই তাই আপনাকে ছোট্ট একটা শাস্তি দিচ্ছি। আপনার আপনার পায়ে একটা গুলি করছে। এ কি করলেন স্যার? আমি আরে সবু, আমি কিছু বললাম? অপরাজিতা, আমি কিছু যা করার তো তুমিই করেছো। আমি করলাম। বুঝতে পারছো? এসো, বুঝিয়ে বলছি। শোনো, তুমি না পুরুলিয়ার জঙ্গলে বেআইনি ভাবে অস্ত্র সাপ পালায় করো। এই খবরটাই তুষারবাবু জানতে পারার পর তুষারবাবু তোমাকে অ্যারেস্ট করতে আসে। তুমি তুষারবাবুর পায়ে গুলি করো, আর তুষারবাবু এনকাউন্টার করতে গিয়ে শপথ বলো। এ কি করলেন স্যার? তুষারবাবু, আপনি পুলিশ হসপিটালে ভর্তি হয়ে যান, টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে। আচ্ছা স্যার, চলি, ঠিক আছে। ঠিক আছে। আরে অধিকারী ছুটে গেলেও ওর ঠিক বুকের হাটের মাঝখানটায় দুটি গুলি মেরেছে, বেশি দূর যেতে পারবে না। আপনি যান, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন, আর টাকা ঠিক সময়ে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি একটা কাজ করবেন স্যার, দুটো অস্ত্র নিয়ে না ওই হোগলার জঙ্গলে ফেলে দেবেন। এই রিপোর্টটাই লিখবো স্যার। হ্যাঁ, শুনুন, আপনার এই যন্ত্রটি নিয়ে যান, সাবধানে যাবেন। আর কেমন আছেন আমাকে একটা SMS করে জানাবেন, কেমন? সত্যমেব জয়তে। হ্যাঁ, বলুন। নেহাত আমার এই পায়ে গুলি লেগেছে, তা না হলে না আমি আপনাকে সাষ্টাঙ্গে প্রণাম করতাম। তবুও দূর থেকেই প্রণাম করছি স্যার। সত্যমেব জয়তে। হ্যাঁ, বলুন। ওই শুয়োরের বাচ্চা অধিকারীর বডিটা একটু বাইরেই পড়ে আছে, তুই গিয়ে ওটাকে সাজিয়ে গুজিয়ে একটু হোগলার জঙ্গলে ফেলে। ঠিক আছে বিলাস বাবু, আমি তারই ব্যবস্থা করছি।
তাহলে তাহলে অধিকারীর জন্য তো একটা ভালো করে সাধ্য শান্তির ব্যবস্থা করতে হবে, যতই হোক আমার কারখানার কর্মচারী বলে কথা। সেটা তো নিশ্চয়ই স্যার। হ্যাঁ, তুমি বরং একটা কাজ করো, ওই সাধ্য অনুষ্ঠানে কাকে কাকে নেমন্তন্ন করতে হবে তার একটা তালিকা তৈরি করো। হ্যাঁ, কেমন? আর শোনো, আজ রাতে আমার গেস্ট হাউস এসো, আমার সেবা করলে তোমার পুণ্য হবে। আরে যেদিন থেকে না আমি ডিউটি করছি স্যার, সেই দিন থেকে আপনার তো সেবা করে যাচ্ছি স্যার। আপনার নতুন কি কথা আছে? কিন্তু তোমার ব্যাংক ব্যালেন্সটা কত বাড়ছে সেটা দেখো। ব্যাংক ব্যালেন্সটা বাড়ছে সেটা তো দেখেছি স্যার, কিন্তু আমি ওই স্কুল ফাইনাল ওই পাস করার জন্য 2 নম্বর বাড়ি দেওয়ার জন্য ওই বাপের তুলে হেডমাস্টার আমাকে প্রথমে কলেজে হেডমাস্টারে যাওয়ার জন্য জিএস আমাকে ওই কালো অন্ধকারে নিয়ে যায় স্যার। আর আপনার কাছে কাজ করবার জন্য আমাকে নিজেকে আপনার কাছে বিলিয়ে দিতে হয়েছিল স্যার। অপরাজিতা, হ্যাঁ, এইগুলো করে আমি অনেকটা ব্যাংক ব্যালেন্স জড়ো করেছি, কিন্তু কতটা আমি যন্ত্রণা সহ্য করেছি সেটা শুধু আমিই জানি স্যার। অপরাজিতা, চিন্তা করবেন না স্যার, একদম আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে আপনার ওই দোকানে আমি পৌঁছে যাবো স্যার। দেখেছেন আমি কেমন কম্পিউটারাইজড রক্ষিতা বসেছি। অবশ্য এটা আমার কোনো দোষ নেই, কারোর চোখ খারাপ হলে ডাক্তার তাকে বলে চশমা পড়তে, কারো পেট খারাপ হলে ডাক্তার বাবু তাকে বলেন ওষুধ খেতে। আমার শালা চরিত্রটাই খারাপ, তাই আমাকে মেয়ে ছেলে খেতে হবে, ওটাও ডাক্তারে বলেছে। আর মেয়ে ছেলে খেতে হবে মানে তো অনেক অনেক টাকার দরকার। তাই তো আমি ভগবানপুরের গরিব মানুষগুলোর রক্ত জল করা পয়সা ছিনিয়ে নিয়ে আমার তৈরি করা ষড়যন্ত্রের মঞ্চে ওরা সব এক একটা কাঠের পুতুল। আমি সন্ত্রাসের সুতোয় ওদের আর যে শালা আমার ইশারায় নাচবে না তার হাতেই ধরিয়ে দিচ্ছে ওই উপরে যাওয়া। খালি খালি কদিন ধরে আমার একটাই টেনশন হচ্ছে, ওই সজলের বোন ফুলকি নাকি বিদেশের পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে। আরে বাবা, ও তো লেখাপড়া জানাবে, ও তো আর ওই গ্রামের গরিব মানুষগুলোর মতন হাবা গোবা হবে না। ও যদি এসে আমার কাছে ব্যাগরা দেয়, এই মরেছে, আবার টেনশন। আহা মরি কি যে করি, টেনশনে মন ভরেছে, ফুলের মতো ফুলকি আবার মোটা পাগল করেছে। আহা মরি কি যে করি, টেনশনে মন ভরেছে, ফুলের মতো ফুলকি আবার মোটা পাগল করেছে, ফুলের মতো ফুলকি মনটা পাগল করেছে। পারছি না, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করে থাকতে পারছি না। আজকে ফুলকি এই গ্রামে ফিরে আসছে, এত বছর হয়ে গেল ওর সাথে আমার একবারও দেখা হয়নি। আজকে ওই গ্রামে ফিরে আসছে, আমার ইচ্ছা হচ্ছে ভালোবাসার জোয়ারে নিজেকে ভাসিয়ে দিতে। সাঁতার না জানলে কিন্তু আবার ডুবে মরবি। বেশ নিজেকে আমি রোমান্টিক করে তুলেছিলাম, তার মাঝে তুমি এসে দিলে তোমার স্বপ্নটা 12টা বাজিয়ে। ও মা, তুই জেগে জেগে স্বপ্ন দেখছিলি? তা কিসের স্বপ্ন দেখছিলি রে? চাঁদের স্বপ্ন দেখছিলাম ঠাকুমা। চাঁদের স্বপ্ন? হ্যাঁ, চাঁদের স্বপ্ন। আমি দেখছিলাম দিনের প্রখর আলোর তেজ কাটিয়ে রাতের স্নিগ্ধতা নেমে এসেছে পৃথিবীর বুকে। জ্যোৎস্নার আলো অন্ধকার রাতকে করে তুলেছে মায়াবী। কোটি কোটি তারারা গাইছে প্রেমের গান। নীলাকাশের কাছে ধরা দিয়েছে চাঁদ, আর নীলাকাশ নিজেকে সামলে রাখতে না পেরে চাঁদকেও নিজের কাছে আঁকড়ে ধরেছে। এইবার চাঁদের যেন আমার বাচ্চা না হয়ে যায়। ঠাকুমা, তুমি না একদম জাতা। ও, তুমি যতই ঠাম্মা বলে লজ্জা পাও না কেন, আমি
ভালোভাবে বুঝতে পারছি ওই ফুলকির সাথে বিয়েটা তাড়াতাড়ি না দিলে তুই একটা কাণ্ড বাঁধিয়ে বসবি। ঠাম্মা সত্যি এই ফুলকিকে ছাড়া না আমি বাঁচতে পারবো না। এই কটা বছর আমি কি করে যে কাটিয়েছি একমাত্র আমিই জানি। ফুলকির কথা চিন্তা করতে করতে খিদে ঘুম আমার সব চলে গেছে। তোর জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। বাবা কি বলছিস রে খোকা? ঠিকই বলছি মা। তুমি তো জানো মা, ওই সজলার ফুলকে যখন ছোটবেলায় থাকতো, অপরেশ আমাদের বাড়িতে আসতো, তখন এ বাড়িতে কত আমার সঙ্গে আড্ডা মারতে আসতো, তখন ওর সঙ্গে আসতো ফুলকি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সিধুও তখন খুব ছোট্ট ছিল। ওরা দুজনে মিলে বড় বউ খেলতো আর ওদের দেখে তুই ভীষণ হাসতিস। তুই প্রথম অপরেশকে বলেছিলি যে ফুলকির বিয়ের বয়স হলেই তুই সিধুর সাথে ফুলকির বিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ মা, বলেছিলাম কিন্তু কিন্তু কি বড় খোকা? কিন্তু কি বাবা, কি বলো? তুমি চুপ করে থেকো না বাবা, বলো কি হয়েছে? কিন্তু একটা অব্যক্ত যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে রে সিদ্ধার্থ। সিদ্ধার্থ কি যেন আমাকে থামিয়ে দিচ্ছে। না আরে হেয়ালি না করে খুলে বল না কি হয়েছে। মাগো, সকালে সজল বলল যে বিদেশ থেকে পড়াশোনা করে ফুলকি আজকেই ট্রেনে নামছে। সেই বলে আমি তো খুব আনন্দে গেলাম, কতদিন পর ফুলকি বিদেশ থেকে আসছে। যাওয়ার পর আমি স্টেশনে গিয়ে দেখছি আমার ফুলকি এসেছে। ফুলকির আমার ছেলেকে নয়, বিদেশের এক সাহেবকে বিয়ে করে চলে এসেছে। বিয়ে করেছে ফুলকি। ওরে আমি নিজের চোখে দেখে এসেছি। ওর সিঁথিতে সিঁদুর, হাতে শাখা। এই কথাটা শোনার পর আমার মনটা যে একেবারে ফাঁকা হয়ে গেল বাবা। চোখের জলে ঝাপসা হয়ে গেল আমার দুনয়নের দৃষ্টি। আমি এখন কি করব? আমার কি করব? আমি কি করব? সিধু সিধু আমার বেঁচে থাকার আকাঙ্ক্ষাটা যে শেষ হয়ে গেল না মা। আমার হৃদয়টা যে আজ খালি হয়ে গেল। বন্ধ ভাঙা উচ্ছ্বাসের ধাক্কায় আমার স্বপ্নের কুলে ঘরটা আজকে ভেঙে চুরমার হয়ে গেল। আমার ভাগ্যবাবুর সাথে কি করবো না মা? আমি হেরে গেলাম। এরপরে আমার কাছে একটাই রাস্তা খোলা আছে ঠাম্মা। আমি আর তোমাদের মাঝে থাকবো না, শুধু আত্মহত্যায় আমার এক চড়ে দাঁত পাটিকে সব বার করে দেবো। হারামজাদা। দেখেছো মা, দেখেছো? আমি যদি মারা যাই তাহলে বেটা এমন করে কাঁদবে না। আর এখন দেখো কেমন কাঁদছে। এই শোন, আমি যে কথাগুলো বলেছি সব মিথ্যে। ফুলকি বিয়ে করেনি। নাটক করছিলি? নাটক করছিলাম কিন্তু মা, এই নাটকের নাট্যকার কিন্তু আমি নই। এই নাটকের নাট্যকার ওই ফুলকি। বাবা হ্যাঁ মা, হ্যাঁ। ট্রেন থেকে নেমে ফুলকি আমাকে বলল সিদ্ধার্থ আমাকে এখনো ভালোবাসে কিনা একটা পরীক্ষা করতে হবে। যাও তুমি এইভাবে সিদ্ধার্থকে গিয়ে কথাগুলো বলো। এখন ফুলকি কোথায়? ওর গলা টিপে খুন করে আমি জেল খাটবো। আমার বীর পুরুষ রে, ফুলকির সামনে এসে দাঁড়ালে তোর একেবারে বেরিয়ে যাবে। গাইরে
শেষে এলাম ফিরে গায়ের বুকে গ্রামকে ভালোবেসে গায়ে নিয়ে ফুলকি আমি বিদেশ ঘুরে শেষে এলাম ফিরে গায়ের বুকে গ্রামকে ভালোবেসে ফুটবো এবার গায়ের বুকে ফুলের মতো হেসে ঠাম্মা আরে ও মুকুড়ি, আরে এদিকে আয়, এদিকে আয়। ও মা, তোকে একবার ভালো করে দেখি, কি সুন্দর কত বড় হয়ে গেছিস বাইরে। এইবার তোকে আমার নাচবো নাচবো বলে মনে হচ্ছে। ও খোকা, ও খোকা, সত্যি সত্যি এবার একটা দিন দেখে না ওদের ওই সিধুর সঙ্গে ফুলকে বিয়েটা দিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তোমার কি মাথা খারাপ হয়েছে ঠাম্মা? তোমাদের সিধুকে বিয়ে করতে আমার ভারী ভয় হয়ে গেছে। আমি কোথায় ভাবলাম কাকা বাবুর কথাগুলো বিশ্বাস করবে না, তা তো হলোই না। কিছুক্ষণ রাম ছাগলের মতন ভ্যা ভ্যা করে কাঁদলো। বিয়ে হয়ে গেছে এটা জানতে পারার পর আমার চোখে জল আসাটাই স্বাভাবিক ফুলকি। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব? ফুলকি, গত 4 বছরে বিদেশে পড়াশোনা করার জন্য আমি এই গ্রাম ছেড়েছি। গত 4 বছরে এমন একটা রাত কেটেছে যে রাতে তোমাকে ফোন করে আমি গুড নাইট বলিনি। ফুলকি। গত 4 বছরে এমন একটা সকাল কেটেছে যে সকালে তোমাকে ফোন করে হ্যালো গুড মর্নিং বলিনি। ঠাম্মা তুমি দেখছো তো ফুলকি আসার পর থেকে আমার পায়ে পা লাগিয়ে কেমন ঝগড়া করছে। এই, আমার নাতির সঙ্গে কিন্তু তুই ঝগড়া করবি না। বেশ করব, ঝগড়া করব। ও আমাকে অবিশ্বাস করে কোন সাহসে? হ্যাঁ, সেই তো ঝগড়া কর মা, ঝগড়া কর, আমি তোর সাথে আছি। কাকা বাবু শোন, আমার কিন্তু এমন ছোকরুটে বউ চাই। কাকা বাবু ওরে বহুদিনের স্বপ্ন আমার সার্থক হচ্ছে। আজ আমার কত ভালো লাগছে, বহুদিন পর এই ভচ্চাত বাড়িতে আলো জ্বলে উঠবে, গোটা গ্রাম তুড়ি বাল্বে জল জল করবে। তুই তুই লাল ব্যানার্জি পরে জেলি পরে তুই এগিয়ে আসবি, তোর সুদিতে সিঁদুর উঠবে। আজ আমার কি আনন্দ রে, আজ আমার কি আনন্দ, আজ আমার বড় আনন্দ। যাই, আমি যাই, আমি খোঁজ নিই, আমি পুরুত মশাইকে বলি সঠিক দিন ঠিক করি। যাই, যা 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 বড় খোকা যা। কাকা বাবু তো শুভ কাজে দেরি নাই বলে চলে গেল। এদিকে আমার পেটে যে খিদে ছুঁচে ডট মারছে। তোর খিদে পেয়েছে? তা পাবে না, এতটা রাস্তা কলকাতা থেকে ট্রেনে করে এতটা রাস্তা এসেছি। দাঁত স্টেশনে নেমে দাদার হাতে সোজা লাগেজটা ধরিয়ে দিয়ে বললাম দাদা তুই বাড়ি যা, আমি ঠাকুমার কাছ থেকে খেয়ে আসছি। তাড়াতাড়ি খেতে দাও না, বিউলির ডাল আলু পোস্ত দিয়ে ভাত খাবো আর সঙ্গে মোড়ের মাঝে মা ফুলকি, তুই সেই আগের ফুলকি আছিস, একটুও পাল্টাসনি। আর পাল্টাবো না, আমি তোমাদের ফুলকি ফুলকিই থাকবো। আলু পোস্ত দিয়ে ভাত খাবো, গাছে উঠবো, তোমার নাতির সঙ্গে ঝগড়া করবো আর অন্যায় দেখলে প্রতিবাদ করবো। সব ঠিক আছে, কিন্তু এই প্রতিবাদ এখন করতে যেও না। এই গ্রামের অবস্থা এখন ভালো নয়। বিগত 4 বছরে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। ও কথা এখন থাক সিধু, আমি বলি কি তোরা গল্প কর, আমি ততক্ষণ ওর খাবারের ব্যবস্থা। চলো চলো, আমি তোমার সঙ্গে রান্না করতে যাই। কোথায়? আর আর যে দরকার নেই, আর যে দরকার নেই রে। দেখছিস না ওই হ্যাংলাটা কেমন করে ডাকছে? কেন করছি বলো তো? কেন আবার? সকাল থেকে চাঁদকে জড়াচ্ছিল, এবার তোকে জড়াবে। ঠাম্মা, তবে দেখি বেশি জড়াজড়ি করিস না, দরজাটা আবার খোলা আছে তো। ঠাম্মা, ঠাম্মা ঠাম্মা, ঠাম্মাটাও না একদম অদ্ভুত মানুষ। আর কোনো কথাই ঠাম্মার মুখে আটকায় না। আর তুমি নাকি ঠাম্মার পেছনে পেছনে রান্নাঘরে যাচ্ছিলে?
আমার কথা কি তোমার একবারও মনে হয় না? এতদিন পর তোমাকে আমি কাছে পেয়েছি, তখন তোমাদের খাওয়া হয়ে গেলে বলো, আমি হজমের ওষুধ দিয়ে দেবো। সময় পেলি না গাদা? আরে গাদাতে হাতে কি আর ঘড়ি বাঁধা থাকে যে ওরা আসা যাওয়া করে ঘুরি দিকে? এটাকে তো ঠিক চিনলাম না। এ প্রশান্ত গত 2 বছর হলো এই বাড়িতেই কাজ করে। আর প্রশান্ত ইনি হলেন হ্যাঁ, ফুলকি। ওই এমন দুলকি চাল থেকে বুঝে নিয়েছি ফুলকি দিদিমণি। এটা বুঝলে ফুলকি দিদিমণি, এই আপনি যেমন ওই বিলেত ফেরত ফুলকি দিদিমণি, আর আমিও ওই বিলেত ফেরত চাকর। বিলেত ফেরত চাকর? হ্যাঁ গো, বিলেত ফেরত চাকর। বছর 5 আগে একটা কলকাতাতে কাজ করতাম। তা একদিন মালিক এসে বললো কিছু মাল ওই গ্যাংটকে নিয়ে যেতে হবে। আমিও মনের আনন্দে যেখানে মাল নিয়ে যেতে হবে সেই ঠিকানাটা নিয়ে ওই এরোপ্লেনে চেপে বসলাম। ওখানে এয়ারপোর্টে নামার পর আমার মাথাটি গেল খারাপ হয়ে। সবাই দেখছি ইংরেজিতে কথা বলে, আর আমি ইংরেজি জানি না। বাংলায় কথা বলে। তারপরে কি করলাম, আমি কিছু জামা কাপড় সঙ্গে নিয়ে গেছিলাম 3-5 থাকবো বলে। এয়ারপোর্টে নেমে আমার গায়ের চাদরটা বিছিয়ে সেই জামা কাপড়গুলো রেখে দিয়ে চিৎকার করে বলতে লাগলাম, ছেলের মাল 16 টাকা, ছেলের মাল 16 টাকা। ও দিদি, ও দাদা, নিয়ে যান। এমন সময় এক ভদ্রলোক আমার মনে এসে আমার হাতটা ধরে বলল, এই শালা, এটা কি হাওড়ার হাট পেয়েছিস? আমিও দেখলাম এই শালা বাঙালি পেয়েছি। ওনার হাতটি ধরে বললাম, দাদা ঠিকানাটা একটু বলে দিন না। এবার বুঝতে পারছো কাদেরকে নিয়ে আমি ঘর করি? তখন তুমি কি করলে? আর এখনো পুরোপুরি বোঝেনি, তবে আস্তে আস্তে বুঝে যাবে। এখন যাই, বেশি দেরি হয়ে গেলে ওই রানী রাসমণি উলাও উঠার বেটা বলে গালাগালি আরম্ভ করবে। বলি, ও সিদ্ধার্থদা, এই গায়ের সবাই বলা বলি করছে ফুলকি দিদিমণি বিলেত থেকে ফিরত এসে তোমাকে পাত্তাই দেবে না। তুই যাবি? আমি যাচ্ছি। কি দেখছো অমন করে? আগে কখনো দেখোনি? দেখেছি, কিন্তু আজ তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে। সত্যি? সত্যি সত্যি, এই দিন সত্যি করলাম। তুমি আমাকে কথা দাও, আবার আমাকে ছেড়ে তুমি চলে যাবে না তো? চলেই বা, তুমি যেতে দেবে কেন? তোমার হাত দুটো শক্ত করে ধরে রাখবে। বলো, পারবে না? আমি পারবো। আর তুমি গান গাইবে। জীবন সাথী তোমায় ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি।
মাত্র 7 দিন গ্রামে এসে 8 থেকে 80 বছর সবার মুখে শুধু একটাই নাম, ফুলকি। সেদিন গাড়ি করে কারখানা যাওয়ার পথে ফুলকিকে একবার দেখলাম। দেখি তো শালা আমার অবস্থা একবারে খারাপ। যেন বডি তো নয়, একটা ঝাঁ চকচকে শপিং মল। লোভ লালসা কামনা বাসনার দোকানগুলো থরে থরে সাজানো, শুধু শাটার তোলা, দোকান খোলা, আর পয়সা ছিটিয়ে যা খুশি তাই কেনা। যেভাবেই হোক, যেমন করে হোক, ওই ফুলকিকে আমার চাই। আপনি একটু ভুলে যাচ্ছেন স্যার, ওই ফুলকি না আর 5টা সাধারণ মেয়ের মতো নয় যে আপনার ওই সাজানো মঞ্চে সে উঠে চলে আসবে। এই বিলাস বর্মন যেটা চায় সেটাই পায় অপরাজিতা। আর যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়, আমি সেই ঠাকুরকে সেই ফুল দিয়ে পুজো করব। একটা কথা কি জানো অপরাজিতা, এই পৃথিবীতে প্রত্যেকের জীবনে কোনো না কোনো দুর্বলতা আছে। যদি তুমি সেই দুর্বলতাকে খুঁজে বের করে সেই দুর্বলতার মূলে আঘাত করতে পারো, তাহলে দেখবে সেই মানুষটা দুমড়ে মুচড়ে তার পায়ের তলায় এসে পড়েছে। আর তুমি তখন সেই দমড়ানো মোচড়ানো শরীরটাকে নিয়ে যা খুশি তাই খেলতে পারো। কি বুঝলে? আমি কি বুঝলাম সেটা না বুঝলাম সেটা তো জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি ওই ফুলকিকে নিয়ে যে খেলায় মেতে উঠেছেন, বাই চান্স যদি আপনার ওই অতীতের কথাটা জানতে পারে, বাই চান্স যদি ওর মা বাবার মৃত্যুর ঘটনাটা জানতে পারে যে আপনি ওদেরকে মেরেছেন, তখন আপনাকে কি ওরা ছেড়ে দেবে? আমি তোকে গলা টিপে মেরে দেবো রে। আমি মালিক হয়ে যে কথাটা মনে রাখিনি, তুই কর্মচারী হয়ে সে কথাটা মনে রেখেছিস কেন? আমি প্রত্যেকটা জীবনে একবার করে সুযোগ দিই, দুবার নয়। আজ প্রথমবার ভুল করেছিস তাই ছেড়ে দিলাম, দ্বিতীয়বার এই একই ভুল করলে তোকে আমি আপনি আমাকে মেরে ফেলবেন তাই তো? হ্যাঁ, শুধু তোকে নয়, তোর বাবা মা, এমনকি তোর বাড়িতে ঝি চাকর থাকলে তাদেরও মেরে ফেলবো। আসলে প্যাকেজ খুন করতে না আমার ভীষণ ভালো লাগে। আজকাল দেখছিস না কেউ মারা গেলে তার সঙ্গী সাথীদের মেরে ফেলা হচ্ছে, আশেপাশে যারা থাকছে তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ওই উপরে যাবার টিকিট। টেনশন হচ্ছে, কিন্তু কোনো গানের লাইন তো মাথায় আসছে না। অপরাজিতা একটা গান। কিন্তু যাকে সঙ্গে করে আনার কথা ছিল তাকে এনেছিস? আজ পর্যন্ত আপনার কোনো কাজ আমি ফেল করিনি। আজ আপনি ভাবলেন কি করে আমি এখানে একা এসেছি?
আপনার কথা মতো সজলকে নিয়ে এসেছি, ও আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। আরে সজল মানে ওই ফুলকির দাদা? হ্যাঁ, সজল মানে তো ফুলকিরি দাদা। তাতে তুমি এত চমকে উঠলে কেন? যা স্বপন, সজলকে ভিতরে নিয়ে আয়। ঠিক আছে বিলাস। স্যার আমি কিন্তু আপনার ওই প্ল্যানিংটা আমি একদম বুঝতে পারলাম না স্যার। সারা জীবন কোনো ডাক্তারের কাছে কম্পাউন্ডারি করলে না কেউ ডাক্তার হয়ে যায় না, সে কম্পাউন্ডারি থাকে। আরে বাবা, তুমি যদি আমার প্ল্যান প্রোগ্রাম এত তাড়াতাড়ি বুঝেই যাবে, তাহলে তোমাতে আর আমাতে তো কোনো পার্থক্যই থাকবে না। আসলে আমার ব্রেনটা হচ্ছে অনেকটা ডিভিসির মতো। কখন কোন গেট খুলে কোন গ্রামে যে বন্যার জল ঢুকিয়ে দেবো আমি সারা কেউ জানে না। আরে সজল, আয় আয়, কেমন আছিস? ভালো ভালো। আচ্ছা এখন বলুন তো আপনি আমায় কেন ডেকে পাঠিয়েছেন? আরে না ডেকে পাঠালে তো আসতেছি না। আরে শুনলাম ফুলকি নাকি বিদেশের পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে। হ্যাঁ হ্যাঁ, আরে সে তো এখন একদম ম্যাম সাহেব হয়ে গেছে, আপনি দেখলে তো চিনতেই পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই খুব বড় হয়ে গেছে। সে তো হবেই, সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, বুঝলি অপরাজিতা। এদের দুটোকে আমি খুব ছোট্ট থেকে চিনি। সজল তখন পড়তো ক্লাস 6-এ আর ফুলকি পড়তো ক্লাস 5-এ। আমি উচ্চ মাধ্যমিক পাশ করে ওর বাবার কারখানায় কাজ নিলাম। আরে অল্প দিনে বাবার খুব কাছে চলে এসেছিলে, আর বাবা তোমায় খুব বিশ্বাসও করতো। আরে কারখানার কাজ করতে করতে তুমি আমাদের বাড়ির কাজটাও করে ফেলতে। ওদের দুটোকে সদর স্কুলে আমি দিয়ে আসতাম আর নিয়ে আসতাম, বুঝলে অপরাজিতা। আমি না রাস্তায় ফুলকিকে ভীষণ জ্বালাতন করতাম। কখনো চিমটি কেটে দিতাম, কখনো চুল টেনে দিতাম, আর ফুলকি না রেগে গিয়ে আমাকে শয়তান 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 বলতো। হ্যাঁ রে সজল, যে জন্য ডাকা, শুনলাম নাকি তুই এক কুরিয়ার সার্ভিসে চিঠি বিলি করার কাজ করিস। কত মাইনে পাস? 3,500 টাকা। আচ্ছা কেন বলো তো? আরে বলবো বলেই তো ডেকেছি। হ্যাঁ মানছি আমি ভগবানপুরের কেউ নই, সেই সুদূর ত্রিপুরা থেকে তোর বাবার কারখানায় কাজ করবার জন্য এসেছিলাম। কিন্তু এতগুলো বছর এই ভগবানপুরে থাকতে থাকতে আমি তো তোদেরই একজন হয়ে গেছি। এ সময় আমি তোদের কথা ভাববো না তো কে ভাববে বল? এ শালা বোনটাকে বেডরুমে নিয়ে যাওয়ার জন্য ভাইটাকে হেভি তেল লাগাচ্ছে। এই সব কিছু বললি ভাই? ওই না তো, আমি চালিয়ে যাই। বলছি ওই স্কলারশিপের টাকায় না হয় বোনের লেখাপড়া হবে, কিন্তু স্কলারশিপের টাকায় তো বোনের বিয়ে হবে না। তারপর ধর তোকেও দুদিন পর বিয়ে করে ঘর সংসারী হতে হবে। আজকের দিনে ওই 3,500 টাকা মাইনের চাকরি করলে চলবে বল? আরে একটু বেশি টাকার মাইনের চাকরি পেলে আরে কম চেষ্টা করেছি আমি, কিন্তু আজকালকার দিনে এই একটু বেগার যুবকদের আমাকে নিয়ে বলবেন না আমি কতবার গেছি, শুধু ওই বুক ভরা অসহায়তা নিয়ে আমাকে ফিরে আসতে হবে। দুঃখ করিস না সজল, আমি তোকে মাসে 10,000 টাকা করে মাইনে দেবো, আমার কারখানায় চাকরি করবি। হ্যাঁ রে, ওই অধিকারী বলে না আমার কারখানার একজন সুপারভাইজার ছিল, কদিন আগেই মারা গেছে। সেই থেকে তো চেয়ারটা খালি পড়ে আছে। আমি চাই কাল থেকে তুই সেই চেয়ারে। না শোন, কাল 10টায় না। অপরাজিত, তুমি এক কাজ করো, এক্ষুনি এমনি তুমি সজলকে নিয়ে অফিসে চলে যাও, কেমন? ওই ম্যানেজার বাবুকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করে সজলের হাতে ধরিয়ে দাও। কাল থেকে আমার কারখানার সুপারভাইজার ওই সজল। আর 1 মাসের অ্যাডভান্স মানে 10,000 টাকা ওর হাতে ধরিয়ে দাও, কেমন? কিরে সজল, খুশি তো? ওকে স্যার, চলুন সজল বাবু। সজল তোমাকে কি বলে ধন্যবাদ দেব? আরে আমার এই দুর্দিনে তুমি যে আমার পাশে দাঁড়িয়েছো, এর উপকার আমি কোনোদিনই ভুলতে পারবো না বিলাসদা। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, সে চোখের দেখা প্রাণের কথা পুরানো সে দিনের কথা ভুলবি কি রে,
কাজ কর। অপরাজিতা, তুমি আর দেরি করো না, সজলকে নিয়ে এক্ষুনি অফিসে চলে যাও। স্যার চলুন স্যার। হ্যাঁ, চলি বিরাজদা। সরি স্যার, সরি। আমি 10টার মধ্যে আপনার কারখানাতে পৌঁছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি হলো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? আপনাকে একটা গালাগালি দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি স্যার। আপনি ফুলকিকে যেইভাবে এই ক্ষতি করার জন্য ওর দাদাকে আপনি আপনার জালে আটকে নিলেন, আপনি একটা সত্যিকারের ভিলেন। ইয়েস, সত্যি আমি একটা আস্ত ভিলেন। কিন্তু শুধু কি আমি ভিলেন? শালা এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ভিলেন। ভোটের সময় পার্টির নেতারা আপনার তরজায় যাবে, জোর হাত করে বলবে দাদা আমাকে ভোটটা দিন। আমি মন্ত্রী হলে আপনার গ্রামের জন্য এটা করে দেবো ওটা করে দেবো। তারপরে ভোট মিটে গেলে নেতারা নেতা থেকে মন্ত্রী হয়, কিন্তু সাধারণ মানুষ সেই অন্ধকারেই পড়ে থাকে। তাই আমার চোখে এদেশের রাজনৈতিক নেতারা ভিলেন। আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের কাজ, সেই পুলিশ প্রশাসন ঘুষের টাকায় পকেট মোটা করে আর সাদাকে কালো আর কালোকে সাদা করে দেখায়। তাই আমার চোখে এদেশের পুলিশ প্রশাসন ভিলেন। মানুষ রোগ হলে ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তারবাবু নানা অছিলায় পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত পরীক্ষা করতে বলে, আর গরিব মানুষের রক্ত জল করা টাকা লুটে নেয়। তাই আমার চোখে এদেশের ডাক্তাররাও ভিলেন। বিচারের জন্য আদালতে যান, দেখবেন সেখানেও চলছে টাকার খেলা। টাকার বিনিময়ে বিচারের বাণী বদলে যায়। কবির কথা, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তাই আমার চোখে এদেশের বিচারকরাও ভিলেন। সরকারি অফিসে যান, দেখবেন ফাইলের পর ফাইল জমা হচ্ছে। টেবিলের তলা দিয়ে টাকা না দিলে কোনো কাজ হয় না। তাই আমার চোখে এদেশের সরকারি কর্মচারীরা ভিলেন। মিড ডে মিলের চালের বস্তা চলে যায় হেডমাস্টারের ঘরে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। তাই আমার চোখে এদেশের শিক্ষকরাও ভিলেন। তাই এই ভিলেন ভরা ভারতবর্ষে আমি আর নায়ক হতে চাই না রে সব, নায়ক হতে চাই। আপনার কীর্তিকলাপ থেকে আমার ভালো লাগছিল স্যার। আপনি সবাই নিজে বলবেন, আর সাথে আমাদেরকেও মারবেন। আরে বিড়াল তাড়াতে হলে প্রথম রাতেই তাড়াতে হয়। আরে উনি তো আবার বিড়ালকে না তাড়িয়ে দুধ খাওয়াচ্ছে। কেমন আছে আপনার? ভালো আছে স্যার। কিন্তু খবরটা ভালো নয়। কেন? খারাপ খবর আবার কি হলো? এই ভগবানপুর গ্রামে কোনো কলেজ নেই, তাই এখানকার ছাত্রছাত্রীদের ওই শহরে গিয়ে পড়াশোনা করতে হয়। তাই ফুলকি বিদেশের টাকাতে এই গ্রামে একটা কলেজ করতে যাচ্ছে। সেটা হচ্ছে আপনারই জমিতে। আমার জমিতে? হ্যাঁ, ইট খোলার কাছে আপনার যে ওই 22 বিঘে জমিটা আছে না, ওই জমির উপর নজর পড়ছে ফুলকি। আশ্চর্য ব্যাপার, আমি তো ওই জমিটা একটা বাগান বাড়ি করবো ভেবেছিলাম। বাগান বাড়ির জায়গায় হবে শিক্ষা, ফুর্তির জায়গায় হবে শিক্ষা, আর যেখানে আমরা মাল খাবো ভেবেছিলাম না, সেখানে ছাত্র ছাত্রীরা টিফিন খাবে। আশ্চর্য, কিন্তু ওই জমিটার সন্ধান ফুলকিকে দিল ডাকে। হ্যাঁ, আমি দিনের পর দিন এই গ্রামের অসহায় মানুষগুলোর মুখের গ্রাস কেড়ে নিয়ে তোমরা যে পাপের বোঝা মাথায় তুলে নিয়েছো, সেই এই জমিটা এই গ্রামের অসহায় মানুষগুলোকে দান করে দিয়ে সেই পাপের বোঝাটা আমি একটু হালকা করতে চাইছি। না মানে বৌদি বলছি, বিশ্বাস করো তিস্তা, এই মুহূর্তে না তোমাকে মা বলে ডেকে একটা প্রণাম করতে ইচ্ছে। বৌদি আমি বলছিলাম যে আরে অত বৌদি করছিস কেন?
বৌদিকে ভালো লেগেছে? বিলাস বাবু, না, ভালো লাগলে বল, এক রাতের জন্য না তোকে ঝুবড়িতে পাঠিয়ে। চেঁচায় না রে বাবা, কানে লাগে তো। স্বপন এমনি খুব ভালো ছেলে, তোমায় বেশি কষ্ট দেবে না। তাছাড়া তুমি তো বাঁজা মহিলা, বাচ্চা কাচ্চা হয়ে যাবার কোনো ভয় নেই। আজ ভগবান আমার বিবেক চেতনা শুনি থেকে খোঁচা মেরে বলেছে যে তোমার মতন শয়তানের সঙ্গে ঘর করাচ্ছে বিষ খেয়ে মরে যাওয়া অনেক অনেক মানুষ। এই শোনো, এই তাহলে এক কাজ করো বুঝলে, এই তুমি না বিষ খেয়ে মরে যাও, নাহলে কোন দিন দেখবে আমি হয়তো রেগে গিয়ে তোমাকে গলা টিপে মেরে ফেলেছি। দেখবেন স্যার, যেন কোনো রকম প্রমাণ না থাকে। হ্যাঁ, আইনি কিন্তু প্রমাণ খুঁজবে। প্রমাণ না থাকলে আপনিও বেঁচে গেলেন আর আমারও কাজ একেবারে হালকা হয়ে গেল। আপনার তো জবাব নেই। আপনি না শপথ বাক্য পাঠ করে এই পোশাকটা পরে এই গ্রামের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন বলে এই চাকরিটা নিয়েছিলেন। থামান, আপনার মতন অপবিত্র মুখে বৌজি ডাক্তার শোনাটাও পাপ। নীতি আদর্শ কর্তব্যকে বিক্রি করতে করতে আপনারা নরকের চেয়েও নিচে নেমে গেছেন, নিচে। তাই তো চরিত্রহীনতার কালো কাপড় দিয়ে আপনারা মুখটাকে পুরো ঢেকে নিয়েছেন, ঢেকে। চৈত্রের কথা বলবেন না বৌদি, বাজারের আগে নম্বর টোটাল সাবান দিয়ে না আমার চৈত্র একেবারে ধুয়ে আপনাদের চরিত্র সম্বন্ধে জানতে আমার বাকি নেই। এই দেশের মেয়েরা তাদের পেটের খিদে নিবারণের জন্য যখন তারা শরীর বিক্রি করে, তখন আপনাদের মতন মানুষেরা দিনের বেলা তাদেরকে বলেন বেশ্যা। অথচ তাদের বাড়িতে তাদের ঘরে রাতের পর রাত গিয়ে তাদের সঙ্গে ফুর্তি করেন, ভোরের বেলা ফিরে আসেন, তাদের কাছে বাজার করার টাকাটাও হাত পেতে ভিক্ষে নিয়ে আসেন, ভিক্ষে। আপনারা হলেন পুলিশের পোশাক পরা সরকারি ভিখারি। এটা কি হচ্ছে স্যার? আপনার সামনে জানাই তাই বলে আমাকে অপমান করছে, আর আপনি কিচ্ছু বলছেন না। এবার থেকে না, ওই উনি যখন না থাকবেন তখন আমাকে ডাকবেন। মুখ্যমন্ত্রী মহিলা হয়েছে বলে মেয়ের একবার সারা 5 পাতে গেছে। আমিও যাই বিলাস বাবু। যাবি? হ্যাঁ যাই। আমার এই খবর দেওয়া কাজ, এখন এই জমির খবরটা দিয়ে গেলাম। এবার আপনারা স্বামী স্ত্রী মিলে ঠিক করুন কি করবেন। আমি তাহলে এখন চলি। ব্যাস, সবাই চলে গেছে। এবার আমি তোমার সঙ্গে একটু প্রেম করবো তিস্তা। বিলাস, বিশ্বাস করো তিস্তা, মুখে আমি যাই বলি না কেন, মনে মনে না আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমিও ওই দেশের আর 5টা স্বামীর মতো তোমাকে নিয়ে হাসতে চাই তিস্তা। আসছে বুঝি সবাই? হ্যাঁ, তাকিয়ে দেখো তিস্তা, সবাই হাসছে। কিন্তু আমার মতন অসহায় স্ত্রীরা কাঁদছে, যারা সিঁদুর রক্ষার তাগিদে তোমাদের মতন কাপুরুষদের ফাঁদে বারবার পা দিয়ে তাদের লজ্জা হারায়। জানি তিস্তা, তুমি আমাকে শয়তান ভাবো, কাপুরুষ ভাবো, কিন্তু বিশ্বাস করো তিস্তা, আমিও সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে মানুষের মতন মানুষ হয়ে বাঁচতে চাই। তোমার মানুষ হওয়া আর সূর্যে গিয়ে পিকনিক করা দুটোই সমান বিলাস। তিস্তা আমিও কিন্তু চেয়েছিলাম একটা শান্তিপুরে ঘর, কিন্তু তুমি আমাকে দিয়েছো চক্রান্তের ইমারত। আমি চেয়েছিলাম একটা ভালোবাসার মাটি, কিন্তু তুমি দিয়েছো আমাকে বেঈমানির বালিয়াড়ি। তুমি আমার কাছে চেয়েছিলে প্রেমের পরশ, আর আমি তোমায় দিচ্ছি অস্বাভাবিক যন্ত্রণা। খুব লেগেছে না? খুব লেগেছে না? আরে বাবা, মেয়ে ছেলে, বাড়িতে থাকবি, বাড়ির কাজ করবি, বাসন মাজবি, রান্না করবি, তা না কোথায় আমার কাজে ব্যাগরা দেওয়া। আমার কাজে ব্যাগরা দিলে না এমন হাল করব, এ জন্মে তো কোন ছাড়, আগামী 7 জন্ম মেয়ে হয়ে জন্মাতে ইচ্ছে করবে। যা
হিন্দু ঘরের মেয়ে কোনো নিয়ম কানুন জানে না। আরে স্বামীর নাম ধরে ডাকছে আমাকে জানোয়ার বলছে। আরে বাবা, ওটা তোমার ডাক নাম। নাম ধরে ডাকতে নেই সোনা। এ আমার শোনাবো বড় আগে শোনাবো, এ আমার শোনাবো বড় হায় ঈশ্বর, হে তুমি আমাকে কোন অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করালে ঈশ্বর। আজ আমি এই সকাল সেদিনের জন্য না পারছি ওই শয়তানটাকে আঘাত হানতে, না পারছি ওই শয়তানটার অন্যায়টাকে আমি মুখ বুজে সহ্য করতে। হে ভগবান, হে ঈশ্বর, তুমি আমায় বলে দাও এখন আমি কি করব, কোন পথে যাব। তুমি বলে দাও ঈশ্বর, আমার এখন কি করা উচিত। তুমি বলে দাও।